হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এমএইচ এডুকেশন ল্যাব। সো আজকে আমরা আমাদের ইন্ডিয়ান ইকোনমির উপরে ব্যাংকিং সিস্টেম অফ ইন্ডিয়া এই চ্যাপ্টারটার উপরে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করব। টোটাল 35টা কোশ্চেন আমি তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি। তো ক্লাসটা শুরু করা যাক। আজকে প্রথম কোশ্চেন কি বলা হচ্ছে, দেখো প্রথম কোশ্চেন বলা হচ্ছে হুইচ ওয়াজ দ্য সেকেন্ড ব্যাংক ইন ইন্ডিয়া উইথ লিমিটেড লায়াবিলিটি। আমাদের লিমিটেড লায়াবিলিটি যুক্ত সেকেন্ড ব্যাংক অফ ইন্ডিয়া কে, মানে ভারতের দ্বিতীয় ব্যাংক যার কাছে লিমিটেড লায়াবিলিটি আছে। সঠিক উত্তর হবে অপশন এ, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। ব্যাংকিং ইজ ওভার 130 years old in India and the first bank with limited liability managed by Indians was Audh Commercial Bank founded in 1881. Subsequently Punjab National Bank becomes the second. ঠিক আছে, তাহলে প্রথম যদি বলে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আউথ কমার্শিয়াল ব্যাংক, আর তারপরে আসছে সেকেন্ড যেটা, সেটা হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। নেক্সট 2 নম্বর কোশ্চেন বলা হচ্ছে হোয়েন ওয়াজ আরবিআই এস্টাবলিশড। আরবিআই মানে তোমরা বুঝতেই পারছো, আরবিআই মানে হচ্ছে আমাদের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। আর রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এস্টাবলিশ হয়েছিল কবে? সঠিক উত্তর হবে অপশন এ, 1935। এবং এস্টাবলিশ ওয়াজ মানে তার ক্যাপিটাল ওর্থ কত ছিল, সেটা ছিল মাত্র 5 কোটি টাকা। নেক্সট 3 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ব্যাংক হ্যাজ লঞ্চড আই ওয়াচ ব্যাংকিং প্রজেক্ট। আই ওয়াচ ব্যাংকিং প্রজেক্ট কে, কোন ব্যাংক লঞ্চ করেছে? সঠিক উত্তরটা হয়ে যাবে তোমাদের অপশন সি, এইচডিএফসি ব্যাংক। এটা এপ্রিল 2015-তে লঞ্চ করা হয়েছিল। এটা বেসিক্যালি একটা মোবাইল অ্যাপ এবং এটা অ্যাপল ওয়াচ যে আছে, অ্যাপল ওয়াচেও এটা অ্যাভেলেবেল। নেক্সট 4 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট দ্য ফাংশন অফ আরবিআই। এগুলোর মধ্যে কোনটা আরবিআই এর ফাংশন? তো এখানে তোমাদের সঠিক উত্তরটা কি হয়ে যাবে? এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে তোমাদের অপশন ডি। কি অপশন ডি কি হচ্ছে? অপশন ডি হচ্ছে অ্যালোটিং মানি ডাইরেক্টলি টু দ্য ফ্রেমার ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট। ঠিক আছে, তো এটা করে কি? এটা করে নাবার্ড। এগ্রিকালচার ডেভেলপমেন্টের জন্য, সরি ফ্রেমার নয়, ফার্মারদেরকে মানি অ্যালট করে কি? সেটা করে হচ্ছে আমাদের নাবার্ড, নট আরবিআই। WBCS 2022-এর প্রিলিমিনারি এবং মেন পরীক্ষার কথা মাথায় রেখে এমএইচ এডুকেশন ল্যাবের তরফ থেকে WBCS ফুল প্যাকেজ লঞ্চ করা হয়েছে, যেখানে তোমরা পেয়ে যাবে প্রত্যেকটা সাবজেক্ট এবং চ্যাপ্টার ওয়াইজ প্রায় 1000-এর বেশি রেকর্ডেড ভিডিও ক্লাস। তোমরা পাবে স্টাডি নোটস, যেগুলো 20টা সাবজেক্ট এবং তার মধ্যে 331টি ইম্পর্টেন্ট চ্যাপ্টার কভার করছে। এই নোটসগুলো অনায়াসে তোমরা ডাউনলোড করতে পারবে এবং প্রিন্ট করতে পারবে। তোমরা এখানে পাচ্ছ মক টেস্টের সুবিধা। টোটাল মক টেস্ট 950-এর অধিক। টোটাল এমসিকিউ কভার করা হবে প্রায় 30,000। এই মক টেস্টের মধ্যে ফুল লেন্থ মক টেস্ট যেমন থাকবে, চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট থাকবে এবং মক টেস্ট থাকবে PYQ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের ওপর। তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স প্র্যাকটিসের জন্য মক টেস্টকে অ্যাভেল করতে পারবে। এছাড়া আমাদের এই কোর্সের মাধ্যমে 100% সিলেবাস কভার হবে। 12 মাসের ভ্যালিডিটির সাথে তোমরা এই কোর্সটা অ্যাভেল করতে পারবে। কোর্স সংক্রান্ত বা পড়াশোনা সংক্রান্ত যদি কোনো ধরনের ডাউট হয়, তোমরা ডাউট ক্লিয়ারিং গ্রুপের সহায়তা পাবে, ইউনিট ওয়াইজ স্টাডি প্ল্যান পাবে এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, অপশনাল সাবজেক্টের সাপোর্ট পাবে। আমাদের WBCS 2022-এর জন্য এটা 10 নম্বর ব্যাচ এবং শেষ ব্যাচ। এই ব্যাচের অন্যান্য বিষয়ে জানার জন্য আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক প্রোভাইড করা আছে এবং তোমরা যদি এই ব্যাচে জয়েন করার জন্য 50% ডিসকাউন্ট পেতে চাও, তাহলে MOHA50 এই কুপন কোড অবশ্যই ব্যবহার করবে। WBCS পরীক্ষার জন্য বোথ প্রিলিমিনারি এবং মেন এই কোর্সের বাইরে, এই প্যাকেজের বাইরে কিচ্ছু করার প্রয়োজন নেই। নট, তারপর হচ্ছে 5 নম্বর কোশ্চেন, হু ইস্যুস 1 রুপি নোটস ইন ইন্ডিয়া। ইন্ডিয়াতে 1 রুপি নোট ইস্যু করেছিল কে? ইন্ডিয়াতে 1 রুপি নোট ইস্যু করেছিল কে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর কে করেছিল কে না, মানে এখন অব্দি 1 রুপি নোট ইস্যু করে কে? এটা আশা করি তোমরা সকলেই জানো, অপশন বি, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। শুধুমাত্র এটাই এমন একটা কারেন্সি যেটা হচ্ছে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স প্রিন্ট করে। বাকি অন্যান্য সমস্ত নোট প্রিন্ট করে কে? সেটা হচ্ছে আরবিআই। নেক্সট 6 নম্বর কোশ্চেন বলা হচ্ছে
হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ নট কারেক্ট। এখানে বলেছে যে এই সেন্টেন্সগুলোর মধ্যে কোনটা কারেক্ট নয়। এখানে আরবিআই সংক্রান্ত সেন্টেন্সগুলো দেওয়া হয়েছে। তো তোমাদের মাথায় রাখতে হবে আরবিআই কিন্তু আমাদের ডাব্লিউবিসিএস এর জন্য একটা খুব ইম্পর্টেন্ট টপিক। ডাব্লিউবিসিএস ইকোনমিক্সের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তোমরা অ্যানালাইসিস করে দেখবে, সেখানে আরবিআই থেকে কিন্তু প্রচুর কোশ্চেন্স আসে। সঠিক উত্তর এখানে কি হবে? সঠিক উত্তর হবে অপশন বি। আরবিআই এর হেডকোয়ার্টার দিল্লিতে না, এটা হচ্ছে মুম্বাইতে আছে। বাকি তোমার আরবিআই ওয়াজ ন্যাশনালাইজড অন জানুয়ারি 1, 1935, এটাও সঠিক। আরবিআই ইজ দ্য কাস্টোডিয়ান অফ ফরেন কারেন্সি ইন্ডিয়া, এটাও সঠিক। অ্যান্ড আরবিআই হ্যাজ 4 ডেপুটি গভর্নর, এটাও সঠিক। নেক্সট 7 নম্বর কোশ্চেন বলা হচ্ছে ইফ এ ফার্মার ওয়ান্ট টু টেক এ লোন টু পারচেস এ ট্র্যাক্টর হুইচ টাইপ অফ ব্যাংক হি শুড কন্ট্যাক্ট। মানে কোনো একজন ফার্মার ট্রাক্টর কেনার জন্য লোন চাইছে, তো লোন চাওয়ার জন্য কোন ধরনের ব্যাংকে তার যোগাযোগ করা উচিত? আমাদের যিনি ফার্মার আছেন। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের এখানে, আচ্ছা দেখো এটার সঠিক উত্তর আমি তোমাদের বলে দেখো, এটার কোশ্চেনটা আমার পার্সোনালি যেটা মনে আমি অনেক জায়গায় খুঁজেছি, সব জায়গায় কিন্তু অ্যান্সার কী দেওয়া আছে বলো তো, হয় কমার্শিয়াল ব্যাংক অথবা রিজনাল রুরাল ব্যাংক, এই দুটো অ্যান্সার দেওয়া আছে। এবার এখানে কি হচ্ছে, অপশানের মধ্যে দুটোই দিয়ে দিয়েছে, কিন্তু আমার পার্সোনালি মনে হয় এটার সঠিক উত্তর হবে নাবার্ড। কারণ নাবার্ডের দায়িত্ব হচ্ছে কি এগ্রিকালচারাল ডেভেলপমেন্টের জন্য ফার্মারদেরকে টাকা অ্যালট করা, এবং ট্রাক্টর যে কিনবে, ট্রাক্টরটা কেনাটা কিন্তু একটা এগ্রিকালচারাল ডেভেলপমেন্টের মধ্যেই পড়বে। তাই আমি বলবো এটার উত্তর হচ্ছে নাবার্ড। কিন্তু বিভিন্ন জায়গাতে আমি ঘেঁটে দেখেছি, অনেক অনলাইন সোর্স ঘেঁটে আমি দেখেছি, সব জায়গাতে কিন্তু অ্যান্সার দেওয়া আছে আইদার কমার্শিয়াল ব্যাংক অথবা রিজনাল রুরাল ব্যাংক। কিন্তু এখানে আবার কি হয়ে গেছে, এখানে আবার কোশ্চেনটা এমনভাবেই সেট হয়েছে যে দুটো অপশানই কোশ্চেনের মধ্যে আছে। তো এই ক্ষেত্রে আমি বলবো এর অ্যান্সার কিন্তু নাবার্ড হবে। যদি নাবার্ড না থাকতো তখন তোমরা অপশান দেখে কমার্শিয়াল ব্যাংক অথবা রিজনাল রুরাল ব্যাংক বা আরআরপির মধ্যে যে কোনোটা চুজ করতে। যেহেতু অপশানে যদি নাবার্ড না থাকে সেই ক্ষেত্রে, কিন্তু অপশানে যেহেতু নাবার্ড আছে, আই থিঙ্ক নাবার্ড উড বি দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। 8 নম্বর কোশ্চেন বলা হচ্ছে নাও হু ডিসাইডস দ্য মনিটারি পলিসি অফ ইন্ডিয়া। আমাদের ইন্ডিয়ার মনিটারি পলিসিকে ডিসাইড করে কে? ইন্ডিয়ার মনিটারি পলিসিকে ডিসাইড করে, সঠিক উত্তর হবে আমাদের অপশন সি, মনিটারি পলিসি কমিটি। ওকে, মনিটারি পলিসি কমিটি হচ্ছে মনিটারি পলিসিকে ডিসাইড করে। নেক্সট 9 নম্বর কোশ্চেন বলা হচ্ছে অ্যাট প্রেজেন্ট হাউ মেনি পাবলিক সেক্টর ব্যাংকস আর ওয়ার্কিং ইন ইন্ডিয়া। বর্তমানে আমাদের ইন্ডিয়াতে কতগুলো পাবলিক সেক্টর ব্যাংক কাজ করছে? অ্যাট প্রেজেন্ট সঠিক উত্তর হচ্ছে অপশন ডি 21, 21টা পাবলিক সেক্টর ব্যাংক বর্তমানে আমাদের ইন্ডিয়াতে কাজ করছে। 10 নম্বর কোশ্চেন বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং টার্ম ইজ নট রিলেটেড টু ব্যাংকিং সেক্টর। এই টার্মগুলোর মধ্যে কোনটা ব্যাংকিং সেক্টরের সঙ্গে রিলেটেড নয়? এই কোশ্চেনটা এখানে করা হয়েছে। সঠিক উত্তর হবে অপশন বি। কি বলছে? ফরেক্স রিজার্ভ। ফরেক্স রিজার্ভ ইজ শর্ট ফর ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ হুইচ ইজ কালেকশন অফ ফরেন কারেন্সি। ঠিক আছে, ফরেন কারেন্সি কালেক্ট করাটা কিন্তু আমাদের ব্যাংকিং সেক্টরের সঙ্গে রিলেটেড নয়। 11 নম্বর কোশ্চেন হুইচ অফ দ্য ফলোইং টার্ম ইজ নট ইউজড ইন দ্য ফরমেশন অফ মনিটারি পলিসি। মনিটারি পলিসির ফরমেশনের ক্ষেত্রে এই নিম্নলিখিত টার্মগুলোর মধ্যে কোন টার্মটা ইউজ করা হয় না? সঠিক উত্তর হবে অপশন ডি, ব্লু চিপ। ব্লু চিপ ইজ নট কনসিডার্ড হোয়াইল ডিসাইডিং দ্য মনিটারি পলিসি অফ দ্য কান্ট্রি। ব্লু চিপ ইজ কল্ড দ্যাট কোম্পানি হুইচ গিভস সেফ রিটার্নস টু ইনভেস্টার। ব্লু চিপ কোন কোম্পানিকে বলা হয়? যে কোম্পানি কি করে, তার যে ইনভেস্টার থাকে ইনভেস্টারদেরকে সবসময় সেফ রিটার্নস দেয়। মানে তুমি টাকা ইনভেস্ট করলে সেই টাকা থেকে তোমাকে যে রিটার্নটা দেবে সেটা সবসময় ভালো রকম একটা রিটার্ন দেবে, সেফ রিটার্ন দেবে, তোমার টাকা ডুবে যাবে না। ঠিক আছে, মানে তো তার স্টক কখনো নেমে যাবে না, বা তোমার ধরো তার স্টকের উপর বা তার উপর যদি মিউচুয়াল ফান্ডসে তুমি টাকা লাগাও সেটা তোমার কখনো টাকা লস হবে না। এই ধরনের কোম্পানিকে বলা হয় কি ব্লু চিপ। তো এটা কিন্তু আমাদের মনিটারি পলিসির মধ্যে পড়ে না, এটা শেয়ার মার্কেটের ব্যাপার চলে যাচ্ছে। নেক্সট 12 নম্বর কোশ্চেন আউথ কমার্শিয়াল ব্যাংক ওয়াজ ফাউন্ডেড ইন। তো এটা অলরেডি তোমাদের বলে দিয়েছি, এটা ছিল আমাদের প্রথম কি ছিল, প্রথম হচ্ছে আমাদের সব থেকে কম লায়াবিলিটি যুক্ত ব্যাংক। এটা স্থাপনা হয়েছিল 1881, এর প্রথম কোশ্চেনই তোমাদেরকে বলে দিয়েছিলাম। আচ্ছা, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ওয়াজ এস্টাবলিশড ইন।
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কবে এস্টাবলিশ হয়েছিল? পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এস্টাবলিশ হয়েছিল অপশন বি 1894-এ। 14 নম্বর কোশ্চেন, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সম্বন্ধে না তোমরা পারলে একটু শর্ট নোট বানিয়ে রাখবে। যারা সেলফ স্টাডি করছো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সম্বন্ধে একটু শর্ট নোট বানিয়ে রাখবে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সম্বন্ধে আমি দেখেছি কোশ্চেন কিন্তু পরীক্ষাতে দিয়ে দেয় পার্টিকুলার এই ব্যাংকটা সম্বন্ধে। আর তার সঙ্গে পারলে অবভিয়াসলি এসবিআই সম্বন্ধে একটু জেনে নেবে। 14 নম্বর কোশ্চেন বলা হচ্ছে, হুইচ মুভমেন্ট এনকারেজ দ্য ফরমেশন অফ কমার্শিয়াল ব্যাংক? কমার্শিয়াল ব্যাংক যে ফরমেশন হবে সেটাকে এনকারেজ করেছিল কোন আমাদের মুভমেন্ট বা কোন আন্দোলনটা? সঠিক উত্তর হবে অপশন এ, স্বদেশি মুভমেন্ট। স্বদেশি মুভমেন্টটাকে করেছিল, মানে উদ্বুদ্ধ করেছিল যে কমার্শিয়াল ব্যাংক, বা এটাকে পুশ করেছিল যে কমার্শিয়াল ব্যাংক থাকা দরকার। 15 নম্বর কোশ্চেন, হোয়েন ডিড দ্য ব্যাংকিং ক্রাইসিস অফ 1930 to 1917 এন্ড? তো এই কোশ্চেনটা তোমাদের কাছে হয়তো একটু আউট অফ দ্য বক্স মনে হতে পারে। এর সঠিক উত্তরটা কি দেখো, অপশন বি 1949। দ্য ব্যাংকিং ক্রাইসিস অফ 1913 to 1970 and the failure of 588 banks in various states during the decade ended in 1949. It underlined the need for the regulation and coordination of commercial bank. তো আমাদের কি হয়েছিল 1930 থেকে 1917 এই টাইমের মধ্যে টোটাল 588টা ব্যাংক কি হয়েছিল, ফেল করে গিয়েছিল। ফেল মানে সেটা হচ্ছে মানে পুরোপুরি হয়ে গেছিল, মানে দেউলিয়া হয়ে গিয়েছিল। যাদের হচ্ছে যে অ্যাসেটগুলো ছিল সেই অ্যাসেটগুলো হচ্ছে সব বিক্রি, মানে কি বলবো, ভয়েড হয়ে গিয়েছিল। ঠিক আছে, এখানে অনেক রকম ব্যাপার থেকে এত বোঝানো যাবে না, ভয়েড হয়ে গিয়েছিল। অনেক সময় ব্যাংকে যদি নন পারফর্মিং অ্যাসেট খুব বেশি বেড়ে যায় তখন ব্যাংকের অবস্থা খারাপ হয়ে যায়। তো এই ধরনের ব্যাপারগুলো তো হতে পারে। তো এইরকম বিভিন্ন কারণে কি হয়েছিল, 588টা ব্যাংক টোটাল আমাদের ফেল করেছিল। এবং এটা শেষ হতে হতে কতদিন চলে গিয়েছিল, 1949 অব্দি এটা চলেছিল। তারপরে গিয়ে অবস্থা আবার স্টেবল হয়েছিল। 16 নম্বর কোশ্চেন, ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট পাস? ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট পাস হয়েছিল কোন বছর? সঠিক উত্তর হবে অপশন এ 1949। এটা হয়েছিল ওই যে আমাদের যে এক্ষুনি পড়ালাম যেটা, যে ব্যাংকিং ফেলিওর হয়েছিল সেটা পরেই এই রেগুলেশন অ্যাক্টটা পাস হয়েছিল, যাতে এই ধরনের ফেলিওর আর কোনোদিনও না হয়। মানে তার আগে কি ছিল, ব্যাংক কিভাবে কাজ করবে কমার্শিয়াল ব্যাংকগুলো, তার জন্য কোনো রকম কোনো স্ট্রিক্ট ইনফরমেশন ছিল না। স্ট্রিক্ট ইনফরমেশন না থাকার কারণে কি হয়েছিল, যে ব্যাংকগুলো ধীরে ধীরে প্রাইভেট ব্যাংকগুলো অনেক কি হয়েছিল, দেউলিয়া হয়ে যাচ্ছিল। তো সেটাকে ঠিক করার জন্য যাতে ভবিষ্যতে আবার এরকম না হয় তার জন্য আমাদের এই ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট 1949 পাস হয়েছিল। নেক্সট 17 নম্বর কোশ্চেন, ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া ওয়াজ ন্যাশনালাইজড ইন? ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া ন্যাশনালাইজ করা হয়েছিল কোন বছর? সঠিক উত্তর হয়ে যাবে কি, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 1955। আচ্ছা, তোমাদের যদি মনে হয় স্পিড একটু ফাস্ট হয়ে যাচ্ছে তোমরা ভিডিওটা একটু স্লো করে দেখে নিতে পারো ইউটিউবে, অথবা কমেন্ট সেকশনে বলতে পারো, আমি তাহলে একটু স্লো করবো। ঠিক আছে, মানে আমি অ্যাকচুয়ালি মানে বেশি কোশ্চেনের পিছনে বেশি মানে দাঁড়াতে চাইছি না, কারণ এক তো তোমাদের ধরো পিডিএফটা দিয়ে দেওয়া হবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিজেদের মতো করে পড়ে নিতেই পারবে, প্লাস তোমরা চাইলে ভিডিওটা পজ করে কোশ্চেনের কাছে দেখে নিতে পারবে, তারপর তোমরা অ্যান্সার দেখে নিও। তো এটা সঠিক উত্তর ছিল অপশন বি 1955। 18 নম্বর কোশ্চেন বলা হচ্ছে, হুইচ ব্যাংক ওয়াজ ব্যাপটাইজড অ্যাজ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার আগের নাম কি ছিল? সঠিক উত্তর কি জানো কি কেউ? সঠিক উত্তর হচ্ছে অপশন বি ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। ইয়েস, দ্য ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া ওয়াজ ব্যাপটাইজড অ্যাজ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ফলোড বাই দ্য ফরমেশন অফ 7 অ্যাসোসিয়েট ব্যাংকস in 1959. Recognizing the fact that banking plays a crucial role in the economic development of a country, the Government of India nationalized 14 major commercial banks in July 1969. Another 6 commercial banks were nationalized in April 1980 in order to bring commercial banks into the mainstream of economic development with definite social obligations and objective. অর্থাৎ কি হচ্ছে দেখো, তার আগে অবধি আমাদের ব্যাংক কখনো গভর্নমেন্টের কোনো ব্যাংক ছিল না, সমস্ত ব্যাংক কি ছিল, প্রাইভেট ব্যাংক ছিল। কিন্তু পরবর্তী ক্ষেত্রে ধীরে ধীরে এরা বুঝতে পারে না, গভর্নমেন্ট বুঝতে পারে যে ব্যাংক কিন্তু আমাদের ইকোনমিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে
একটা খুব বড় রোল প্লে করতে চলেছে। অতএব ব্যাংকগুলোকে আমাকে কি করতে হবে, বা ধীরে ধীরে কিছু কিছু ব্যাংকে আমাকে ন্যাশনালাইজ করতে হবে। প্রথম ইম্পিরিয়াল ব্যাংককে ধরে কি করা হয়, ইম্পিরিয়াল ব্যাংককে প্রথমে হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হিসেবে ব্যাপটাইজ করা হয়, মানে গভর্নমেন্ট করা হয়েছিল। তারপর কি করা হয়েছিল, তারপর হচ্ছে 1959-এ 7টা এরকম অ্যাসোসিয়েট ব্যাংককে কি করা হয়েছিল, ব্যাপটাইজ করা হয়েছিল। রেকগনাইজিং দ্য ফ্যাক্ট দ্যাট ব্যাংকিং প্লেস এ ক্রুশিয়াল রোল ইন দ্য ইকোনমিক ডেভেলপমেন্ট অফ কান্ট্রি। এটা ফলোড বাই কি বলছে, রেকগনাইজিং দ্য ফ্যাক্ট, মানে ওইটা বলো, মানে প্রথম ওরা বুঝতে পারলো যে না, ব্যাংকও কিন্তু একটা ক্রুশিয়াল রোল প্লে করছে। তারপর আবার পরবর্তী ক্ষেত্রে তার 10 বছর পর 1969-এ 10 বছর পর 1969 আবার দেখো আরও 14টা ব্যাংকে কি করা হয়েছিল, ন্যাশনালাইজড করা হয়েছিল। আরও 14টা মেজর কমার্শিয়াল ব্যাংকে ন্যাশনালাইজড করা হয়েছিল। তাহলে এখানে কি কি ফ্যাক্টর তোমরা পেলে, দুটো ফ্যাক্টর পেলে, এক হচ্ছে তিনটে ফ্যাক্টর পেলে অ্যাকচুয়ালি। ইম্পিরিয়াল ব্যাংকে ব্যাপটাইজ করা ছিল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে 1959-এ, তার সঙ্গে আরও 7টা ব্যাংকে করা হয়েছিল। তার 10 বছর পরে 1969-এ 14টা মেজর কমার্শিয়াল ব্যাংকে ন্যাশনালাইজ করা হয়েছিল। তারপরে আরও 6টা কমার্শিয়াল ব্যাংকে কবে, 1980-তে মানে আবার 11 বছর পরে এপ্রিল 1980-তে আরও 6টা কমার্শিয়াল ব্যাংকে কি করা হয়েছিল, ন্যাশনালাইজ করা হয়েছিল। ঠিক আছে, তো এইভাবে পরপর আমাদের ব্যাংকগুলোকে ন্যাশনালাইজ করা শুরু হয়েছিল। নেক্সট 19 নম্বর কোশ্চেন বলা হচ্ছে, হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ নট এ পাবলিক সেক্টর ব্যাংক। এইগুলোর মধ্যে কোনটা পাবলিক সেক্টর ব্যাংক নয়, মানে বলতে পারো তোমরা ওয়ান টাইপ গভর্নমেন্ট ব্যাংক নয়। সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন বি, সিটি ইউনিয়ন ব্যাংক। সিটি ইউনিয়ন ব্যাংক ইজ এ প্রাইভেট সেক্টর ব্যাংক। The Kumbakonam Bank Limited, as it was called then, was organized as a limited company on 31st October 1904. এটা প্রথমে কি ছিল, প্রথমে একটা রিজিনাল ব্যাংক ছিল, পরবর্তী ক্ষেত্রে ধীরে ধীরে একটা ধীরে ধীরে একটা বড় প্রাইভেট ব্যাংকে কনভার্টেড হয়েছিল। আচ্ছা, এখানে এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে যে এটার প্রথমে তাহলে নাম কি ছিল, প্রথমে নাম ছিল কুম্বাকোনাম ব্যাংক লিমিটেড। এটা হচ্ছে 31 অক্টোবর 1904-এ এটার এস্টাবলিশ হয়েছিল। এটা একটা জাস্ট তখন একটা লিমিটেড কোম্পানি মানে ওই যে তোমরা বলো না এইচপিসিএল, হিন্দুস্তান কর্পোরেশন লিমিটেড, এইচপিসিএল হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড, আইওসিএল ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, সেই লিমিটেড কোম্পানি মানে বড় কোম্পানি আর কি। তো লিমিটেড কোম্পানি হিসেবে কুম্ভকোনাম ব্যাংক লিমিটেড হিসেবে এটা এস্টাবলিশ হয়েছিল, এবং পরবর্তী ক্ষেত্রে এটা প্রথমে একটা রিজিনাল ব্যাংক ছিল, তারপর এটা পরবর্তী ক্ষেত্রে বড় একটা প্রাইভেট ব্যাংকে রূপান্তরিত হয়েছিল। নেক্সট 20 নম্বর কোশ্চেন বলা হচ্ছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইন্ডিয়ান ব্যাংক ইজ নট এ ন্যাশনালাইজড ব্যাংক। মানে এইগুলোর মধ্যে কোনটা ন্যাশনালাইজড, মানে তোমরা বলতে পারো গভর্নমেন্ট ব্যাংক, ন্যাশনালাইজড মানে গভর্নমেন্ট ব্যাংক নয় কোনটা। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ফেডারেল ব্যাংক। ফেডারেল ব্যাংক ইজ নট এ ন্যাশনালাইজড ব্যাংক। 21 নম্বর কোশ্চেন, হুইচ ব্যাংক লঞ্চ দ্য ডিজিটাল ভিলেজ প্রজেক্ট ইন আকোদারা ভিলেজ ইন গুজরাট। এইগুলো একটু আউট অফ দ্য বক্স কোশ্চেন তোমাদের লাগতে পারে। এটা সঠিক উত্তর হবে কি, সঠিক উত্তর হবে অপশন সি, ICICI Bank has adopted Akodara village of Sabarkantha district under its digital village pilot project to boost center's digital India drive. ঠিক আছে, আমাদের যে ডিজিটাল ইন্ডিয়া যে এটা চলছে, ড্রাইভটা চলছে, সেটাকে বুস্ট করার জন্য পাইলট প্রজেক্ট ডিজিটাল ভিলেজ পাইলট প্রজেক্ট, মানে প্রথম ডিজিটাল ভিলেজ প্রজেক্টের আন্ডারে প্রথম এই গুজরাটের আকোদারা ভিলেজের ব্যাংকটাকে অ্যাডপ্ট করা হয়েছে। আইসিআইসি ব্যাংক এটাকে অ্যাডপ্ট করেছে ডিজিটাল ভিলেজের প্রজেক্টের আন্ডারে। 22 নম্বর কোশ্চেন, দ্য ব্যাংকস আর রিকোয়ার্ড টু মেনটেন এ সার্টেন রেশিও বিটুইন দেয়ার ক্যাশ ইন হ্যান্ড অ্যান্ড টোটাল অ্যাসেট, দিস ইজ কল্ড। বেসিক্যালি কি হয় দেখো, ব্যাংকের অ্যাসেট মানে ব্যাংকের যে টোটাল সম্পত্তি, এটা কিন্তু সবসময় লিকুইড ক্যাশ হয় না। ব্যাংকের আরও কিছু জিনিস থাকে, ফর এক্সাম্পল বিভিন্ন গভর্নমেন্ট সিকিউরিটি বন্ড থাকে, বা গোল্ড বন্ড সিকিউরিটি বন্ড থাকে, তারপর হচ্ছে এখন তো হচ্ছে তোমার এসে গেছে সুভেরেন গোল্ড বন্ড এসে, যেটা তোমার আরবিআই থেকে সরাসরি আসে। গভর্নমেন্ট সিকিউরিটিজ থাকে কিছু। তো এই রকম বিভিন্ন ধরনের কি থাকে, বন্ডের আকারে, বা তোমার হচ্ছে বিভিন্ন গভর্নমেন্ট ইন্স্যুরেন্স, এইসব হিসাবে পেপার হিসাবে আর কি, মানে বন্ড, ইন্স্যুরেন্স, গোল্ড,
ডিজিটাল গোল্ড ঠিক গভর্নমেন্ট ব্যাংকের আন্ডারে থাকে না, গোল্ড বন্ডগুলো থাকে। তো বিভিন্ন স্কিমস, বন্ড, গোল্ড বন্ড, এগুলো কি হয়, এগুলো হচ্ছে আমাদের এতে ব্যাংকের অ্যাসেটের মধ্যে পড়ে। তো সেটাই বলা আছে যে টোটাল অ্যাসেটের মধ্যে একটা সার্টেন পার্সেন্টেজ কি হয় ব্যাংকের কাছে লিকুইড ক্যাশ হিসাবে থাকে, যেটাকে বলা হচ্ছে ক্যাশ ইন হ্যান্ড। এই রেশিওটাকে কি বলা আছে, মানে ক্যাশ ইন হ্যান্ড ডিভাইড বাই টোটাল অ্যাসেট। তো তোমরা বলতে পারো টোটাল অ্যাসেটের কতটা পার্সেন্টেজ লিকুইড ক্যাশ হিসাবে বা ক্যাশ ইন হ্যান্ড হিসাবে থাকে। সঠিক উত্তর কি হবে, সঠিক উত্তর হবে অপশন বি, স্ট্যাচুটারি লিকুইড রেশিও। এটাকে কি বলে, এটাকে বলে স্ট্যাচুটারি লিকুইড রেশিও। নেক্সট 23 নম্বর কোশ্চেন, নোট ইস্যুইং ডিপার্টমেন্ট অফ আরবিআই শুড অলওয়েজ পোজেস দ্য মিনিমাম গোল্ড স্টক অফ ওথ। আমাদের আরবিআই যে কি করে, আরবিআই হচ্ছে নোট ইস্যু করে, তোমরা সকলেই জানো 1 রুপি নোট ছাড়া। তো সেখানে বলা হচ্ছে আরবিআই এর যে নোট ইস্যুইং ডিপার্টমেন্টটা থাকে তার কাছে মিনিমাম কতটা টাকার গোল্ড সবসময় থাকতেই হবে মিনিমাম। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 115 কোটি। 24 নম্বর কোশ্চেন, আরবিআই's ওপেন মার্কেট অপারেশন ট্রানজাকশন আর ক্যারিড আউট উইথ এ ভিউ টু রেগুলেট। ওপেন মার্কেট ট্রানজাকশনগুলোকে কিসের জন্য করা হয়, সেটা হচ্ছে সঠিক উত্তর হচ্ছে অল অফ দ্য অ্যাবাভ, মানে লিকুইডিটি অফ ইকোনমিকে, মানে সাধারণ মানুষের হাতে কতটা লিকুইড টাকা থাকবে সেটাকে রেগুলেট করার জন্য। প্রাইসেস অফ এসেনশিয়াল কমোডিটি, ইনফ্লেশন মানে জিনিসপত্রের দাম কত হারে বাড়বে সেইটা, এবং বিভিন্ন জিনিসপত্রের যে দাম সেটা কতটা ভ্যারি করবে, এই সমস্ত জিনিসকে রেগুলেট করার জন্য আরবিআই কি করে, তার ওপেন মার্কেট অপারেশন ট্রানজাকশনগুলো করে থাকে। তো এবার ওপেন মার্কেট অপারেশন ট্রানজাকশন কি, আমি এখানে এটা ডিটেলসে বলবো না, আমি তোমাদের যখন থিওরি পড়াবো তখন বলবো, ঠিক আছে। এখানে ওটা বোঝাতে গেলে অনেকটা সময় চলে যাবে। 25 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং রেটস অর রেশিওস ইজ নট কভার্ড আন্ডার দ্য মনিটারি অ্যান্ড ক্রেডিট পলিসি অফ আরবিআই। আরবিআই যে মনিটারি এবং ক্রেডিট পলিসি থাকে তার মধ্যে কোন রেটগুলো ধরা হয় না। সঠিক উত্তর কি হবে, অপশন ডি, এক্সচেঞ্জ রেট অফ ফরেন কারেন্সিস। ঠিক আছে, আমাদের ফরেন কারেন্সির যে এক্সচেঞ্জ রেট থাকে সেগুলো আমাদের আরবিআই এর হচ্ছে মনিটারি এবং ক্রেডিট পলিসির মধ্যে ধরা হয় না। নেক্সট 26 নম্বর কোশ্চেন, ব্যাংক রেট ইজ দ্য রেট। ব্যাংক রেট যে রেট সেটা কোন রেট, এটা আই থিঙ্ক তোমাদের আমি এর আগেও পড়িয়েছি। সঠিক উত্তর কি হবে, অপশন বি, অ্যাট হুইচ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া লেন্ডস মানি টু কমার্শিয়াল ব্যাংক। কমার্শিয়াল ব্যাংক অনেক সময় কি করে, আরবিআই এর কাছ থেকে টাকা ধার নেয়। তো যে হারে হচ্ছে বা যে রেটে হচ্ছে ব্যাংকগুলোকে, আরবিআই কমার্শিয়াল ব্যাংকগুলোকে টাকা ধার দেয় সেই রেটটাকে বলে ব্যাংক রেট। 27 নম্বর কোশ্চেন, দেখো বলতে বলতে এসে গেছে জিনিসটা, নন পারফর্মিং অ্যাসেট কি বলা হয়েছে। নন পারফর্মিং অ্যাসেট ইন কমার্শিয়াল ব্যাংক মিন, অপশন সি, লোনস ইন হুইচ ইন্টারেস্ট অর প্রিন্সিপাল অ্যামাউন্ট ইজ নট রিকভার। মানে অনেক সময় কি হয়, ব্যাংক বিভিন্ন ধরনের লোন ফোন দিয়ে রাখে যেগুলোতে কি হয়, যেগুলোতে হচ্ছে আমার যে প্রিন্সিপাল অ্যামাউন্ট বা যে সুদটা সাধারণ মানুষের দেওয়ার কথা সেটা তারা কি করে, সেটা রিকভার করতে পারে না বিভিন্ন কারণে, এদেরকে বলে নন পারফর্মিং অ্যাসেট। এই যে এটা বলছিলাম না, যে যখন কোনো ব্যাংকের নন পারফর্মিং অ্যাসেটের পরিমাণ বেড়ে যায় তখন কি হয়, তখন ব্যাংকটা ধীরে ধীরে দেউলিয়া হওয়ার পথে এগোতে থাকে, কারণ তখন এগুলো ব্যাংকের লস হয়ে যায়। এই যে তোমার এখন হচ্ছে দেখবে তোমাদের হাউস লোন খুব ইজিলি পাওয়া যায়, কখনো ভেবে দেখেছো হাউস লোন কেন ইজিলি দিয়ে দেয় সব ব্যাংক? কারণ হাউস লোন দেওয়া মানে ব্যাংকের প্রচুর প্রফিট। হাউস লোন নেওয়া মানে ব্যাংক জানে যে মানুষ বাড়ি করতে যা খরচ হবে মিনিমাম 10 লাখ 20 লাখ, কেউ কেউ এখন 30 লাখ অবধি হচ্ছে হাউস লোন নিয়ে নিচ্ছে। তো ব্যাংক জানে যে একটা ভালো মোটা অ্যামাউন্টের টাকা হাউস লোন হিসেবে মানুষ নেবে। এবার আমরা সাধারণ মানুষ কি করি, আমরা সাধারণ মানুষ এটা ভেবে দেখি না, আমরা কি করি তখন 30 লাখ, সাপোজ 20 লাখ টাকা বা 30 লাখ টাকা আমরা লোনটা নিয়ে নিই, এবং লোনটা নিয়ে আমরা যখন টাকা হাতে এসে যায় আমরা কি করি, মনের আনন্দে ঘর করতে শুরু করে দিই, ভাবি যে পরে আমরা টাকা পেয়ে গেছি পরে শোধ করব। কিন্তু আমরা এটা হিসাব করে দেখি না যে 30 লাখ টাকার লোনটা যখন আমাকে শোধ করতে হবে, তো ইএমআই ভরতে 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 সেই টাকাটা আমাকে শোধ করতে হবে প্রায় 60 থেকে 70 লাখ টাকা। ইয়েস, ডবলের বেশি চলে যায়। যত বেশি তুমি টাকা নেবে তত কি হবে তোমার, কারণ তুমি এমন কি হয় দেখো, তুমি 30 লাখ টাকা লোন নিয়েছো, বাড়ি করা মানে মানুষ কি, মানুষ তার যে নিজের যে জমানো সেভিংস আছে সেটাও বেশিরভাগ ক্ষেত্রে সে খরচা করে দেবে, কিছুটা হলো, পুরোটা না হলো কিছুটা হলো সে খরচা করবে, ঠিক আছে। কিছুটা হলো সে যখন খরচা করে দেবে সেটা একটা মানে তার সেভিংস ধরো মোটামুটি প্রায় শেষ হয়ে গেছে, প্লাস সে লোনের টাকাটা ওখানে খরচা করে দিয়েছে বাড়ি করার ক্ষেত্রে। এবার সে কি করবে, এবার সে হচ্ছে প্রতি মাসে ইএমআই ভরবে। এবার 30 লাখ টাকা লোন নিয়েছে, ইএমআই ভরতে থাকবে সে হয়তো খুব বেশি হলে মাসে 15 থেকে 20 হাজার টাকা, খুব বেশি হলে বা 25 হাজার টাকা।
ঠিক আছে, সে হয়তো এরকমভাবে আমি 25 ধরলাম, 25,000 টাকা সে ইএমআই ভরতে থাকবে। এবার একবার হিসাব করে দেখবে তো যে শুধু 30 লাখ টাকার অ্যামাউন্টটা 25,000 টাকা পার মান্থে হিসাব করতে শোধ করতে কতদিন সময় লাগবে। এবার তত বছরের জন্য ইন্টারেস্টটা তার উপর চাপাও, যে এত সার্টেন পার্সেন্টেজে অত বছরের জন্য আমার তার উপর ইন্টারেস্টটা কত চাপছে। ঠিক আছে, এবার তুমি যত ডিলে করবে, মানে তুমি ইএমআই যেটা শোধ করছো সেটা তুমি প্রতি মাসে যত কম টাকা পেমেন্ট করবে, তত তোমার টাকাটা পুরো শোধ হতে বেশি সময় লাগবে, তত তোমার সুদ চাপতে থাকবে। ঠিক আছে, তো এই জন্য কি হয়, এইগুলো থেকে মানে লোন ফোন থেকে ব্যাংকের প্রচুর প্রফিট হয়। যেখানে হাউস লোন তুমি এখন প্রাইভেট ব্যাংক যদি হয় গিয়ে বললেই হাউস লোন সঙ্গে সঙ্গে ইস্যু হয়ে যাবে। এসবিআইতে যদিও বা কিছু সিকিউরিটি প্রসিডিওরস থাকে, একটু টাইম লাগে। প্রাইভেট ব্যাংকে গেলে সঙ্গে সঙ্গে তোমাকে লোন দিয়ে দেবে। তো এটাই হচ্ছে ব্যাপার। কিন্তু অনেক সময় কি হয়, বিভিন্ন কারণে যে আমার যে লোনটা নেওয়া হয়, লোনটা অনেক সময় ফ্রড হয়ে যায়। মানে অনেক সময় কি হয়, লোকে হয়তো নিয়ে ফ্রড করে দেয়। ফ্রড কেসও তোমরা শুনেছো, বিজয় মালিয়ার যে কেসগুলো ফ্রড হয়ে গিয়েছিল। তো সেই রকম কি হয়ে যায়, মানে যে লোনটা নেয়, লোনটা নিয়ে না তো তার সুদ না তো তার প্রিন্সিপাল, মানে মূল অ্যামাউন্টটা, মানে 30 লাখ টাকা লোন নিলে 30 লাখ টাকাটা হচ্ছে কি আমার প্রিন্সিপাল অ্যামাউন্ট, তারপর ইন্টারেস্ট পড়বে, কোনোটাই শোধ হলো না, মানে ব্যাংক ওখানে পুরো মার খেয়ে গেল। এটাকেই বলা হয় নন পারফর্মিং অ্যাসেট। নেক্সট 28 নম্বর কোশ্চেন কি বলা হচ্ছে দেখো। 28 নম্বর কোশ্চেন বলা হচ্ছে দ্য প্রপোর্শন অফ টোটাল ডিপোজিটস অ্যান্ড রিজার্ভস অফ দ্য কমার্শিয়াল ব্যাংক উইথ দ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ইজ কল্ড। এটাকে কি বলে, ক্যাশ রিজার্ভ রেশিও। মানে কি হয়, কোনো একটা ব্যাংকের হাতে যে পরিমাণ টাকা থাকে, সাপোজ হচ্ছে ব্যাংকের হাতে যদি 100 টাকা থাকে, এবার যদি বলে ক্যাশ রিজার্ভ রেশিও হচ্ছে আমার 20%, তার মানে তার মধ্যে 20 টাকা সেই ব্যাংকে বাধ্যতামূলক আরবিআই এর কাছে জমা রাখতেই হবে। ঠিক আছে, আরবিআই এর কাছে জমা রাখতে হবে। এর জন্য আরবিআই কিন্তু কোনো রকম কোনো সুদ বা ইন্টারেস্ট ব্যাংককে দেবে না। 0% ইন্টারেস্ট রেটে কি করতে হয়, সেই কমার্শিয়াল ব্যাংকে সেই 20 টাকা রিজার্ভ ব্যাংকের কাছে জমা রাখতে হয়। তো কতটা পরিমাণ জমা রাখতে হবে সেই পরিমাণটাকেই বলা হয় ক্যাশ রিজার্ভ রেশিও। এটা যদি 30 হয়, তার মানে 100 টাকার মধ্যে 30 টাকা তাকে জমা রাখতে হবে। এরকম হচ্ছে হিসাব। 29 নম্বর কোশ্চেন, দ্য হেড অফিস অফ নাবার্ড কোথায়, তো এক্ষুনি বলে দিয়েছিলাম এটা কোথায়, মুম্বাইতে। একটু আগে তোমাদের একটা কোশ্চেন আলোচনা করেছিলাম। হুইচ অফ দ্য ফলোয়িং অর্গানাইজেশনস ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ দ্য ফাইন্যান্সিয়াল ব্যাংকিং সেক্টর ইন ইন্ডিয়া। ফাইন্যান্সিয়াল ব্যাংকিং সেক্টর ইন্ডিয়ার সঙ্গে যুক্ত নয় কোন অর্গানাইজেশন? সঠিক উত্তর অপশন সি, ইসরো। নেক্সট 31 নম্বর কোশ্চেন, দ্য লোয়ারিং অফ ব্যাংক রেট বাই দ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া লিডস টু। আমাদের যে ব্যাংক রেটগুলো আছে সেটাকে, ব্যাংক রেট কি তোমরা জানো সকলেই, ব্যাংক রেট কি বললাম এক্ষুনি, যে টাকা যে হারে কি হয় আরবিআই কমার্শিয়াল ব্যাংকে টাকা ধার দেয়, সেই হারটাকে যদি কমিয়ে দেওয়া হয়, ব্যাংক রেটটাকে যদি লো করা হয়, তার এফেক্ট কি দাঁড়াবে? এগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং জিনিস, কিভাবে ইকোনমিতে হচ্ছে এগুলো ব্যালেন্স করে করে ইকোনমি মেনটেন করা হয়। সঠিক উত্তর হবে অপশন এ, মোর লিকুইডিটি ইন দ্য মার্কেট। কি বলা হচ্ছে? মোর লিকুইডিটি ইন দ্য মার্কেট। তো এখানে কি বলা হচ্ছে দেখো, এনি রিডাকশন ইন দ্য ব্যাংক রেট অ্যান্ড রেপো রেট উইল লিড টু দ্য borrowers getting loan at lower interest rate. Lowering the bank rate makes the domestic bank borrow money at cheap rate, which in turn increase the liquidity in the market. মানে কি, এবার তোমার হচ্ছে ব্যাংক রেট কমে যায়, মানে কি আরবিআই খুব কম ইন্টারেস্ট রেটে ব্যাংকে টাকা ধার দিচ্ছে। ব্যাংক কি করবে তখন? এই সুযোগ যত খুশি টাকা নিয়ে নাও, ধার নিয়ে নাও, লোন নিয়ে নাও, ব্যাস। যত বেশি করে সে টাকা বড় করতে থাকবে, তত কি হবে, আমার লিকুইড ক্যাশের পরিমাণ বেড়ে যাবে এবং মার্কেটেও আমার ক্যাশ এবার হয়ে যাবে, বাড়তে থাকবে। তার কারণ কি, ব্যাংক তো নিশ্চয়ই টাকা ধার নিয়ে তার কাছে হাতে নিয়ে বসে থাকবে না ব্যাংক। সে আরবিআই কাছ থেকে বেশি পরিমাণ টাকা ধার নেয়, মানে সে এবার বলবে যে পাবলিককে আমি কতটা লোন দিতে, মানে লোন হিসেবে দিয়ে দিতে পারবো, কোথায় ইনভেস্ট করে দিতে পারবো, সেই সব দিকে সে দৌড়বে ব্যাংক। ব্যাংকেও তো তার নিজের প্রফিট করতে হবে, তাহলে অটোমেটিক কি হবে, মার্কেটে লিকুইডিটি বেড়ে যাবে। নেক্সট কোশ্চেন নম্বর 32 কি বলা হচ্ছে দেখো, দ্য মনিটারি পলিসি অফ ইন্ডিয়া ইজ অ্যানাউন্সড বাই। আমাদের যে মনিটারি পলিসি থাকে ইন্ডিয়ার, সেটা অ্যানাউন্সমেন্ট করেন কে? সেটার অ্যানাউন্সমেন্ট করেন হচ্ছেন অপশন বি, গভর্নর অফ আরবিআই। আরবিআই যিনি গভর্নর থেকে তিনি এটা অ্যানাউন্সমেন্ট করেন। নেক্সট কোশ্চেন নাম্বার 33 কি? কোশ্চেন নাম্বার 33 হচ্ছে, উই অল নো ক্যাশ রিজার্ভ রেশিও CRR ইজ আ পার্সেন্টেজ অফ দ্য ডিপোজিট ব্যাংকস। এটা ডিপ নয়, এটা কিপ হবে, ব্যাংকস কিপ, সরি
পুজো এসে গেছে তো ফটকা ফাটছে। কিপ ইন রিজার্ভ উইথ দেম, দিস রেশিও ইজ অলসো নোন অ্যাজ। ঠিক আছে, তো এই মানে বেসিক্যালি এখানে বলতে চাইছি যে ক্যাশ রিজার্ভ রেশিও বা CRR যেটাকে আমরা বলি, সেটার অপর নাম কি? মনে রাখবে সেটার অপর নাম হচ্ছে লিকুইডিটি রেশিও। অপশন ডি এটা সঠিক উত্তর হবে। কোশ্চেন নাম্বার 34 বলা হচ্ছে ইফ ক্যাশ রিজার্ভ রেশিও অর CRR ইজ লোয়ার্ড বাই RBI ইট ইম্প্যাক্টস অন ক্রেডিট ক্রিয়েশন উইল বি। এই CRR যদি আমি লো করে দিই তাহলে তার ক্রেডিট ক্রিয়েশনের উপর এফেক্ট কি হবে? অবভিয়াসলি ইনক্রিজ করবে। CRR কম হওয়া মানে কি? ক্যাশ রিজার্ভ রেশিও কম হওয়া মানে ব্যাংকে যে টোটাল অ্যাসেট আছে তার কম পার্সেন্টেজ তাকে RBI এর কাছে জমা রাখতে হবে। এবার RBI এর কাছে যদি কম পরিমাণ জমা রাখতে হয় মানে কি অবভিয়াসলি ব্যাংকের কাছে টাকা বেশি থাকবে হাতে, ব্যাংকের ক্রেডিট ক্রিয়েশনের সুবিধা হবে, ক্রেডিট ক্রিয়েশন ইনক্রিজ করবে, সেটাই এখানে বলতে চেয়েছে। Due to reduction in the requirements of CRR, banks will have more funds with them to promote their lending, which will ultimately lead to increase in their lending. ঠিক আছে, মানে কি লেন্ডিং মানে কি যে ব্যাংক যে লোন ফোন দেবে সেইগুলো, মানে কি তার কাছে বেশি পরিমাণ টাকা থাকবে কি লোন দেওয়ার জন্য, আর লোন দেওয়ার জন্য বেশি পরিমাণ টাকা থাকা মানে বেশি পরিমাণ লোন দেবে, বেশি পরিমাণ লোন দেওয়া মানে বেশি পরিমাণ টাকা রিটার্ন পাবে, আলটিমেট কি হবে আরো বেশি করে সে টাকা লোন দিতে পারবে। একটা সাইক্লিক প্রসেসে কি হবে চলতে থাকবে, কারণ ব্যাংকের কাছে টাকা যত বেশি থাকবে সে তত বেশি লোন দেবে। কি বললাম বুঝতে পারলে? যত বেশি টাকা তার কাছে থাকবে সে কি সাধারণ মানুষকে তত বেশি পরিমাণ টাকা লোন হিসেবে দিতে পারবে। এবার যত বেশি পরিমাণ টাকা সে লোন হিসেবে দিতে পারবে সেখান থেকে রিটার্নটা তো সে বেশি বেশি পেতে থাকবে, যেটা আলটিমেটলি তার টাকার পরিমাণটা ইনক্রিজ করবে, এবং তখন সেই যে টাকার পরিমাণটা ইনক্রিজ হলো সেখান থেকে সে আরও বেশি বেশি করে সাধারণ মানুষকে লোন দিতে পারবে। এই জিনিসটা এখানে বলা হয়েছে। তো আজকের লাস্ট কোশ্চেন নাম্বার 35, ব্যাংক ডিপোজিটস দ্যাট ক্যান বি উইথড্রন উইথাউট নোটিস আর কল। যে ব্যাংক ডিপোজিটগুলোকে কোনো রকম কোনো নোটিশ ছাড়াই উইথড্র করা যায় তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় ডিমান্ড ডিপোজিট। অপশন ডি সঠিক উত্তর কি হবে? ডিমান্ড ডিপোজিট। তো এই ছিল তোমাদের আজকের 35 কোশ্চেন অ্যাবাউট ব্যাংকিং সিস্টেমস অফ ইন্ডিয়া। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও কোনো কোশ্চেন বুঝতে কোনো রকম কোনো সমস্যা হয় অতি অবশ্যই আমাকে জানাবে কমেন্ট সেকশনে, আমি সেটা অ্যান্সার করে দেবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এবং MH এডুকেশন ল্যাব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও, যাতে এই চ্যানেলে আপলোড হওয়া বিভিন্ন ভিডিও নোটিফিকেশানসগুলো তোমরা নিয়মিতভাবে পেতে থাকো। আজকে এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে অ্যান্ড অল দ্য বেস্ট ফর অল অফ ইউর আপকামিং এক্সামস। থ্যাংক ইউ।